স্বাগত জানাচ্ছি সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের পথচলা। সঙ্গে আছি আমি তোহা খান তামিম। শুরুতেই দেখে নেব সংবাদ শিরোনামগুলো। জুলাই অভ্যুত্থানের তরুণ অনেকে নির্বাচনে জয়ের আশা প্রধান উপদেষ্টার। কেউ কেউ হতে পারেন মন্ত্রীও। 12 ফেব্রুয়ারি নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ। আর কখনো লাইনচ্যুত হবে না গণতান্ত্রিক সরকার, বললেন বিএনপি নেতা সালাহ উদ্দিন। রাজনীতিতে জনগণের আস্থা ফেরাতে জবাবদিহিতা নিশ্চিতে গুরুত্ব আমির খসরুর। গণভোটে হ্যাঁ জয়ী করতে প্রচারণায় এনসিপি। একটি দল বিপক্ষে থাকার অভিযোগ। জাতীয় পার্টি ও 14 দলের প্রার্থীদের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে স্মারকলিপি জুলাই ঐক্যের। এবং দেশের খাদ্য ভাণ্ডার দিনাজপুরে চাল কল ছাড়া গড়ে ওঠেনি ভারী শিল্প। অবহেলা অযত্নে ডুবতে বসেছে পর্যটন খাত। কর্মসংস্থান তৈরি না হওয়ায় বাড়ছে বেকারত্ব। উত্তর থেকে আসা হিমেল হাওয়া আর মাঝে মধ্যেই রৌদ্রের লুকোচুরি। এছাড়া যোগ হয়েছে নির্বাচনী আলাপ। পথে ঘাটে মাঠে বন্দরে সবখানে চলছে নির্বাচনী আড্ডা। আর এই সব মিলিয়ে জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পথচলা। সঙ্গে আছি আমি তোহা খান তামিম। শুরু করছি সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের পথচলা। আজকে আমরা চলে এসেছি টসটসে লিচুর দেশ, চালের স্থান, চালের জেলা, সীমান্তবর্তী জেলা দিনাজপুরে। উত্তরের সমৃদ্ধশালী দিনাজপুর জেলায় রয়েছে নানা ধরনের সম্ভাবনা, সংকট আর বিভিন্ন দাবি দেওয়ার গল্প। আজকে এই দিনাজপুরে রয়েছে 6টি সংসদীয় আসন। আমরা এই মুহূর্তে দিনাজপুর সদর আসনে রয়েছি এবং সদর আসনে আমরা একটি চায়ের আড্ডায় চলে এসেছি। এখানে লক্ষ্য করছি বেশ কিছু মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সের মানুষ এখানে রয়েছেন। আমরা কথা বলবো কয়েকজন তরুণের সাথে, যারা চেষ্টা করব সামনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি? মূলত আমাদের অনেক বড় একটি সমস্যা কর্মসংস্থান। আমরা চাই যে দিনাজপুর থেকেই যেন ঢাকামুখী না হতে হয়, দিনাজপুরের মধ্যে থেকেই যেন আমাদের এখান থেকেই যেন আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। আমার এটা সবচেয়ে বড় চাওয়া। এই চাওয়া প্রত্যাশা নিয়ে আমি এবার ভোট দেবো ইনশাল্লাহ। এর আগে ভোট দিয়েছেন? না, আমি প্রথম এবারকার। এবার আপনি প্রথম ভোটার হয়েছেন। কেমন লাগছে যে সামনে নির্বাচন, প্রথম ভোট দিবেন, আপনার ভোটে সরকার নির্বাচিত হবে? যে আমার খুব ভালো লাগতেছে যে আমার এইটাই ইচ্ছা যে হচ্ছে আমরা যেন দিনাজপুর থেকেই যেন একটি ভালো কর্মসংস্থানের আমাদের যেন ঢাকামুখী না হতে হয়, এটা আমার চাওয়া পাওয়া থাকবে। ধন্যবাদ। যেন ঢাকামুখী না হতে হয়, যেন এই দিনাজপুরে তাদের কর্মসংস্থান সাথে সকল কিছুর যে আয়োজন সেটি আসলে সম্পন্ন হয় এই জেলায়। আরও বেশ কয়েকজন তরুণকে আমরা লক্ষ্য করছি। আমরা তরুণদের সাথে কথা বলবো। তরুণদের হাত ধরে নতুন বাংলাদেশ পেয়েছি আমরা। এই যে সামনে নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কি? নতুন সরকারের কেমন হবে, কেমন প্রার্থী চান আপনি সামনে নির্বাচনে? আলহামদুলিল্লাহ, যে প্রার্থী আসুন না কেন আশা করতেছি যে বিগত দিনগুলোতে যে সহিংসতার মধ্যে দিয়ে বাংলাদেশ চলছিল, আসলে নিশ্চিন্তে বাসায় ফিরতে পারবো কিনা এই চিন্তা নিয়েই যখন রাস্তায় ঘুরতাম, সেই প্রত্যাশা থেকে আমরা যেন বাইর হতে পারি। জি, ধন্যবাদ। আপনি কি ভাবছেন সামনে যে নির্বাচনে নিশ্চয়ই ভোট দিতে যাবেন? আপনি ভোটার হয়েছেন? জি, আমি ভোটার হয়েছি আর নিশ্চয়ই আমি ভোট দিতে যাব। আমি চাই যে আমাদের যেই সরকারে আসুক, যারাই ক্ষমতায় আসুক, আমাদেরকে শুধু আবেগের কথাগুলি না বলে আমাদের যেন যেই কাজগুলি করা দরকার দেশ উন্নয়নের জন্য, একটা সমাজ উন্নয়নের জন্য, একটা জাতি গঠনের জন্য, সেই কাজগুলি যেন সরকার করতে পারে এবং আমরা এটাতে আশাবাদী। ইনশাআল্লাহ এবার আমরা সেদিকে যাচ্ছি। এই যে আবেগের কথা না বলে, অর্থাৎ আশার বাণী না শুনিয়ে যারা কাজের কাজই হবে তাদেরকে মূলত এই জেলার মানুষ চাচ্ছেন। দিনাজপুরে রয়েছে, দিনাজপুরে 6টি সংসদীয় আসন আর এই জেলায় নানা ধরনের সমস্যা আছে, নানা ধরনের দাবি দেওয়া আছে। আমরা একটু শিল্পায়ন নিয়ে কথা বলতে চাই। অর্থাৎ এই জেলায় যে কাঙ্ক্ষিত যে শিল্পায়ন হওয়ার কথা ছিল সেটি কি হয়েছে? বিগত দিনে নানা ধরনের উন্নয়নের গল্প আমরা শুনি। কতটুকু ছোঁয়া পেয়েছেন সেই উন্নয়নের? আপনার পরিচয় কি, নাম বলবেন? জি, আমি মোহাম্মদ রুবেল ইসলাম, দিনাজপুর চেম্বার অফ কমার্সের পরিচালক। আসলে এখানে সেরকম কোনো উন্নয়ন হয়নি। এখানে দেখা যায় যে বিগত যে ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা ছিল, ওনার দোসররা এখানে ঠিকমতো কাজ করে নাই। উনি কোনো কাজ করেনি, উনি শুধু নিজের সম্পদ বাড়িয়েছে। আর এই যে শিল্প কারখানা দেখেছেন, এখানে কোনো উন্নয়ন নাই। এখানে যেমন আমাদের দিনাজপুর কিন্তু কৃষি নির্ভরশীল একটি এলাকা। এখানে দেখেন আমরা বিগত বছরগুলোতে দেখা যায় যে সময় আমাদের
কোলেস্টোরে আলু রাখি, আলু দেখা যাচ্ছে যখন একটু দাম বেড়ে যায় তখন ম্যাজিস্ট্রেট এসে ধরে যে আলু এত দামে বেচেন কেন। এই বছর দেখা যাচ্ছে যে আলু বর্তমানে 6 টাকা কেজি, কোলেস্টোর নেওয়ার কোনো লোক নাই, অথচ কোনো প্রশাসনের লোক এখন যায় না যে একটা ব্যবসায়ী হোক একটা কৃষক হোক তার কী অবস্থা, সে এখন বর্তমানে কী অবস্থায় আছে খোঁজখবর নেওয়া হয় না। এই যে নানা ধরনের পচনশীল পণ্য আছে, কৃষি পণ্য, এগুলো সংরক্ষণের কি কোনো ব্যবস্থা গড়ে তোলেনি এখন পর্যন্ত? মানে কোলেস্টোর তো পূর্বের যেগুলো ছিল আছেই, কিন্তু এখন একটা জিনিস যে এই আলু, বিশেষ করে আলু যদি আমরা বাইরে বিদেশে রপ্তানি না করি তাহলে হয়তোবা আমাদের দেশের কৃষকরা অনেক ক্ষতির সম্মুখীন হবেন। যেমন দেখেন টমেটো সিজনে টমেটো আমরা 8 টাকা 10 টাকা কেজি কিনে খাই, আর যখনই আমাদের নিজের মানে জমিটা শেষ হয়ে যায় তখন কেজি খেতে যেতে হয় 200 টাকা 180 টাকা। এগুলা হচ্ছে না, মানে সবজির কোলেস্টোর দরকার। তারপরে বিদেশে যেন আলুটা, বিশেষ করে আলু এখন বর্তমান 6 টাকা কেজি, 1 কেজি আলু রাখতে খরচা হয় 10 টাকা 12 টাকা। আর যখন আলু 30 টাকা 40 টাকা কেজি যখন হয় তখন ম্যাজিস্ট্রেট যায়, প্রশাসন যায়, বাসায় যায়, তারপরে কোলেস্টোরে যায়। এমনও দেখা গেছে ব্যবসায়ী কৃষক ওদের গায়ে হাত দেওয়া হয়েছে। কিন্তু এখন যে বর্তমানে 6 টাকা 5 টাকা কেজি, এখন কোনো প্রশাসন যাচ্ছে না কেন, এটা আমরা জানতে চাই। আর একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখেছেন যে এই যে বিগত 17 বছরে তারা কোনো কাজ করে নাই। আমরা যেমন দেখেন এই যে একটা এত সুন্দর দুটা মাঠ আপনাদের পাশাপাশি, এত বড় মাঠ মনে হয় এশিয়া মহাদেশের মধ্যে নাই। তো এখানে আমরা চাই যেমন খেলাধুলার জন্য এখানে আন্তর্জাতিক মানের যেন স্টেডিয়াম হয় দুটা, একটা ফুটবলের একটা ক্রিকেটের। যেহেতু ফুটবলও আমরা ধীরে ধীরে অনেক আগাচ্ছি, আর ক্রিকেটে তো আমরা ভালো পর্যায়ে আছি। নিঃসন্দেহে, কিন্তু এই যে দিনাজপুরে যে শিল্পায়ন হওয়ার কথা ছিল, যে শিল্পাঞ্চল গড়ে তোলা কথা ছিল, আমরা জানি যে একটি শিল্পাঞ্চলের জমি অধিগ্রহণ হয়েছে, কিন্তু সেটি এখনো কাজ শুরু হয়নি। আপনার এই অগ্রগতি আসলে হলো না কেন? সংকটটা আসলে কোথায় ছিল? এটা আসলে বিগত যে স্বৈরাচারী সরকার ছিল তার জন্যই হয়নি। হয়তোবা নতুন যে সরকার আসবে তারা হয়তোবা করবে। সামনে নির্বাচনে কি আশা করছেন আপনারা? আমরা সামনে নির্বাচনে আমরা একটা জিনিস দেখেছি যে বিগত দিনে রাস্তাঘাটে, স্কুল কলেজে 31 দফার একটি লিফলেট বিলি হয়েছে। সেখানে দেশ কিভাবে চলবে সেটা পরিকল্পনা দেওয়া আছে। তার মধ্যে আবার নতুন করে আটটি পরিকল্পনা নিয়ে একটি আপনার নতুন লিফলেট এসেছে, যেটার মধ্যে আছে যেমন ধরেন প্রথমেই আছে হলো একটি পরিবারের জন্য একটি মহিলা সদস্যরা পাবে ফ্যামিলি কার্ড। মানে সব মিলিয়ে যাতে করে এই সামনে নির্বাচন একটি কার্যকরী হয় সেই ব্যাপারে আপনারা কথা বলছেন, এবং এর ব্যাপারে যে দেশ গঠন, সেই দেশ গঠনের কথাই তারা বলছেন এবং আশায় বুক বাঁধছেন। কথা বলতে চাই, এই যে সামনে আপনার যে জেলায় যে কাঙ্ক্ষিত যে শিল্পাঞ্চল গড়ে ওঠেনি, বিভিন্ন ধরনের কৃষি পণ্য সংরক্ষণ করার জন্য যে বিশেষায়িত কোল্ড স্টোরেজ গড়ে তোলার কথা ছিল, সেটি আসলে হয়নি কেন, বা কী কী সংকট আছে এই সেক্টরে? আসসালামু আলাইকুম। দিনাজপুর বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি অবহেলিত পশ্চাৎপদ জেলা। এই জেলার উন্নয়নের ক্ষেত্রে আমরা খুব একটি সরকারের পদক্ষেপ নিতে আমরা দেখি নাই। সামনে যেহেতু ইলেকশন, আমরা আশা করব একটি ভালো ইলেকশন হবে এবং সামনে যে সরকার আসবে, দিনাজপুরের শিল্প কলকারখানা, যেহেতু দিনাজপুর একটি কৃষিভিত্তিক জেলা, এখানে প্রচুর ধান, আলু সহ কিছু আপনার ফসল, লিচু উৎপাদন হয়। এগুলি সংরক্ষণ এবং বাজারজাতকরণের জন্য ব্যাপক ব্যবস্থা গ্রহণ করার দরকার, সংরক্ষণেরও ব্যবস্থা করার দরকার। এবং কৃষিকে যদি আমরা বাঁচাতে না পারি, কৃষককে যদি আমরা সহায়তা করতে না পারি, তাহলে কৃষক নিরুৎসাহিত হবে এবং ভবিষ্যতে এই দেশের জনগণকে খাদ্য সরবরাহ করা আরও মুশকিল হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। এই যে বলা হচ্ছে দিনাজপুরের যে লিচু কিন্তু অধিক জনপ্রিয়, সারা দেশ তো বটেই, বিদেশেও কিন্তু রপ্তানি হচ্ছে এই দিনাজপুরের টসটসে রসালো লিচু। দিনাজপুরের লিচুর কিন্তু আলাদা সমাদর আছে সারা দেশে। আমরা যারা রাজধানীতে যারা বসবাস করেন তারা কিন্তু অনেক সময় দিনাজপুরের যে লিচু, বিভিন্ন ধরনের চাল এখানে উৎপন্ন হয়, সারা দেশে সেটি আসলে সরবরাহ হয় এবং বিদেশেও রপ্তানি হচ্ছে। এই যে এই অঞ্চল এত সম্ভাবনাময় অঞ্চল হওয়ার পরেও এই বিষয়গুলো কেন জনপ্রতিনিধিরা এখন পর্যন্ত আসলে আমলে নিলেন না, বা হয়নি কেন? এটা আমাদের জাতীয় নীতি নির্ধারণকারীদের দুর্বলতা বা তাদের অবহেলা। আমি গত 50 বছর থেকে দেখছি যে দিনাজপুর শুধু লিচুতে না, দিনাজপুরে বিভিন্ন এক্সোটিক ভ্যারাইটির আম হয় যেগুলো আন্তর্জাতিক মানের, এবং পাকিস্তানের যে আমটা $1 বিলিয়ন আর্ন করে, সেটার থেকেও বেটার কোয়ালিটি আম দিনাজপুরে হয়।
এবং দিনাজপুরে কয়েকশো কোটি টাকার লিচু হয় এখন। এটা আন্তর্জাতিকভাবে রপ্তানি করা যেতে পারে, কিন্তু এটার জন্য সেই সাপ্লাই চেইন তৈরি করার কোনো উদ্যোগ নাই সরকারের পক্ষ থেকে, বিকজ এটা একটা অবহেলিত ডিস্ট্রিক্ট এবং শুধু এই অঞ্চলটাই সম্পূর্ণভাবে নীতি নির্ধারকদের কাছে গত 50 বছর ধরে অবহেলিত হয়েছে। তো নীতি নির্ধারণী অবহেলার বাইরে এখানে আরেকটা জিনিস আছে যেটা আমি এখানে উল্লেখ না করলেই নয়। আমি মনে করি যে আমাদের দেশে একটা নীতি হওয়া উচিত, সেটা হচ্ছে যে জাতীয় যে ডেভেলপমেন্ট বাজেট, যেটা উন্নয়ন বাজেট থেকে জনসংখ্যার সংখ্যানুপাতিক বরাদ্দের ব্যবস্থা করতে হবে। যেমন চলতি বছরেই জাতীয় উন্নয়ন বাজেট থেকে একটা বিপুল অঙ্কের অর্থ নিয়ে যাওয়া হয়েছে চট্টগ্রাম বিভাগের জন্য, এবং এটা সম্পূর্ণ ডিসপ্রপোর্শনেট টু দি অ্যালোকেশন মেড ফর আদার রিজিয়ন্স। 50,000 কোটি টাকার বেশি নিয়ে যাওয়া হয়েছে। তো যে কোনো বাজেট বরাদ্দের পিছনে অনেক ধরনের অজুহাত দেখানো হয়। কিন্তু দিনাজপুরের যে সারপ্লাস রিজিয়ন, আমরা শুধু আম লিচুই প্রডিউস করি না, আমরা কিন্তু এখানে আমাদের প্রয়োজনের অতিরিক্ত সারপ্লাস রাইস প্রডিউস করি। এবং এখানকার রাইস আপনি বললেন যে আন্তর্জাতিক মানের। আমরা সুদূর উত্তর আমেরিকাতে বসে দিনাজপুরের চাল, কাটারি, চিনি গুঁড়া যেগুলো পাই সেগুলো ম্যাক্সিমাম হয় দিনাজপুর থেকে। তো এই যে, এবং শুধু তাই না, জাতীয় যে ফুড প্রকিউরমেন্ট হয় এই আপৎকালীন মজুতের জন্য, তার 10% শুধু দিনাজপুর থেকে হয়। এত সম্ভাবনা, এই সম্ভাবনাটা এভাবে ধ্বংস হচ্ছে কেন? ওই ঘুরে ফিরে একই প্রশ্নের উত্তর একটাই, সুশাসনের অভাব। সামনে কি আশা করছেন? সামনে আশা করছি আমরা দিনাজপুর শুধু নয়, এই উত্তরাঞ্চল থেকে আমরা একটা সমন্বিত একটা দাবি, একটা স্বর তুলব যে আমাদেরকে এইভাবে অবহেলা করা চলবে না। কারণ একটা নাগরিক হিসাবে আমাদের শুধু জীবনের সার্বভৌমত্ব নয়, আমাদের রিসোর্স সভারেনিটি যেটাকে বলে, আমাদের সম্পদের সার্বভৌমত্ব আছে, যার জন্য পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে বাংলাদেশ রাষ্ট্র আমরা গঠন করেছি। সেটা আমাদের রিসোর্স সভারেনিটির জন্য। আমরা রিসোর্স সভারেনিটির জন্য দরকার হলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। সব মিলিয়ে আমরা এই জেলার মানুষের আরও সমস্যার কথা শুনবো, দাবি দেওয়ার কথা শুনবো, সংকট, সম্ভাবনা এবং নানা ধরনের গল্প কিন্তু আমরা শুনতে চাই। আমার সহকর্মী গোলাম নবী দুলাল এখানে উপস্থিত আছেন। গোলাম নবী দুলাল, তিনি এই জেলার মানুষের সংকট, সম্ভাবনা নিয়ে, নানা সমস্যা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছেন। সেই প্রতিবেদনটি আমরা দেখে নেব। তবে তার আগে দুলাল, আপনি এই যে প্রতিবেদনটি তৈরি করেছেন সেটির বিষয়ে কি কি সংকট এখানে তুলিয়ে নিয়ে আসতে চেষ্টা করেছেন আপনি? ধন্যবাদ। আমি আসলে দিনাজপুর এই অঞ্চলটি একটি কৃষিভিত্তিক অঞ্চল। এই অঞ্চলের অর্থনীতি কিন্তু সম্পূর্ণ কৃষির উপরে নির্ভরশীল। আমরা জানি যে প্রায় 67% মানুষ এই কৃষির উপরে নির্ভরশীল। তো এই অঞ্চলে যে কৃষকের উপরে নির্ভর করে এই কৃষি শিল্প কিন্তু এখানে গড়ে ওঠেনি, এবং যে কয়টি ছিল তার মধ্যে প্রযুক্তিগত কারণে মানে টিকতে না পেরে অনেক হাসিন মিল এখানে বন্ধ হয়ে গেছে। দুটো এখানে আমাদের ভারী শিল্প ছিল, বোচাগঞ্জ শিল্প, চিনিকল এবং এখানে টেক্সটাইল মিল, সেটা বন্ধ হয়ে গেছে। আমাদের আসলে মূলত যে কাঙ্ক্ষিত উন্নয়ন হওয়ার কথা ছিল সেটা কিন্তু আমাদের হয়নি। আমরা অনেক রিপোর্ট করেছি এই বিষয়গুলোর উপরে, বিশেষ করে। ধন্যবাদ। তবে আমরা দুলাল, আমরা এই বিষয়গুলো শুনবো এবং আপনি বসুন। আমরা এই যে আপনি রিপোর্টটি তৈরি করেছেন এই জনপদের মানুষের নিয়ে, সেই রিপোর্টটি অর্থাৎ সহকর্মী গোলাম নবী দুলালের তৈরি করা রিপোর্টটি আমরা এখন দেখে নেব। কৃষি নির্ভর এ জেলার অর্থনীতি। নিজস্ব চাহিদা মিটিয়ে জাতীয় খাদ্য ভাণ্ডার 9 লাখ মেট্রিক টন চাল সরবরাহ করে থাকে। চালকল ছাড়া বড় কোনো শিল্প গড়ে ওঠেনি। ধানের উপর নির্ভর করে গড়ে উঠেছে 12 শতাধিক চালকল। প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে না পেরে বন্ধ হয়ে গেছে 9 শতাধিক মিল। লোকসান দেখিয়ে বোচাগঞ্জ চিনিকল ও সদরপুর টেক্সটাইল মিল বন্ধ করে দিয়েছে সরকার। ভূমি অধিগ্রহণ করলেও আজও আলুর মুখ দেখেনি অর্থনৈতিক এ জোন। দিনাজপুরে টেরাকোটায় সমৃদ্ধ উপমহাদেশের পুরাকীর্তির নিদর্শন কান্তজিউ মন্দির, রাজবাড়ি, রামসাগর, সীতাকোট হয়ে উঠতে পারত পর্যটন শিল্পের অন্যতম স্থান। অবহেলা আর অযত্নে বিবর্ণ হতে চলেছে। 26,46,983 জন ভোটারের কৃষি নির্ভর এ জেলার 65% মানুষের প্রধান পেশা এখনো কৃষি। উন্নয়ন বঞ্চিত মানুষের ক্ষোভ, কলকারখানা গড়ে না ওঠায় বাড়ছে বেকারের সংখ্যা। দিনাজপুর জেলা উন্নয়ন থেকে বঞ্চিত। রাস্তাঘাট আর তেমন উন্নয়ন হয় না, যানজট নিত্যদিনের দৃশ্য, জনগণ চরম দুর্ভোগ পোহাচ্ছে। শ্রমিক ছাঁটাইয়ের কারণে হোক বা আমাদের বেকারত্বের কারণে হোক, এইভাবে যে বেড়েই চলেছে এবং দিনাজপুরে কোনো আর্থসামাজিক খাতে কোনো উন্নয়ন নাই বিধায় আজকে দিনাজপুর আমাদের অনেক পিছিয়ে আছে।
অপার সম্ভাবনা থাকলেও বরাবর উন্নয়ন বঞ্চিত এই অঞ্চলের মানুষ। কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার ওপর তাগিদ ব্যবসায়ীদের। সব সেক্টরেই আমরা বঞ্চিত। এখানে কোনো সেক্টর আমরা একটা ভালোভাবে এগোতে পারি নাই। ব্যক্তিগত উদ্যোগে অল্প কিছু উন্নয়ন হয়েছে, যে উন্নয়নটা ধরার মতো না। আকুল আবেদন যে দিনাজপুর জেলা কৃষি ভিত্তিক ঘোষণা করা হোক এবং এই এলাকায় বরাদ্দ বৃদ্ধি করে সব ধরনের উন্নয়ন করা হোক। উন্নয়ন বঞ্চিত, বৈষম্যের শিকার, পিছিয়ে পড়া দিনাজপুর জেলার জন্য সরকারের আলাদা অর্থনৈতিক ও শিল্পনীতি ঘোষণা দিলে গড়ে উঠবে কৃষি শিল্প, গতি বাড়বে কৃষি নির্ভর অর্থনীতির। সময় সংবাদ, দিনাজপুর। সহকর্মী গোলাম নবী দুলালের তৈরি করা যে রিপোর্ট, সেই রিপোর্টটি আমরা দিনাজপুরের মানুষের সংকট সম্ভাবনা নিয়ে দেখছিলাম। আমরা কথা বলছি দিনাজপুরের মানুষের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে তাদের ভাবনা কি, সংকট কি। আমরা আরও বেশ কয়েকজন তরুণের সাথে কথা বলার চেষ্টা করব, তাদের ভোট ভাবনার কথা জানবো। আমার ঠিক এই যে চায়ের আড্ডা চলছে, এর পেছনে বেশ কয়েকজন তরুণকে আমরা লক্ষ্য করছি। সামনে যে নির্বাচনে আপনারা কি আসলে কি ভাবছেন? নির্বাচনে ভোট দিতে যাবেন নিশ্চয়ই? হ্যাঁ, অবশ্যই যাব। আপনাদের কি কি সমস্যা আছে এই জেলায়? আমরা চাই এমন একজন আসুক যে কাজ করবে দিনাজপুর জেলা নিয়ে। জি, ধন্যবাদ। আরও কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই যে সামনে নির্বাচন, এই নির্বাচন নিয়ে আপনারা কি ভাবছেন? নতুন সরকার কেমন চান আপনারা? আমরা নতুন সরকার, এমন একজন সরকার চাই যেখানে আমরা স্বাধীনভাবে মুক্তভাবে কথা বলতে পারবো। আমরা যেন বাক প্রতিবন্ধিতা, যেটা আমরা ফ্যাসিস্ট আমাদেরকে বন্ধ করে দিয়েছিল, আমরা কোথাও কথা বলতে পারিনি। সাধারণ জনগণ কথা বলতে গেলেও, সে রাজনীতি ব্যক্তিত্ব না, কিন্তু কথা বলতে গেলেও তাকে গুম শিকার হতে হয়েছে, অনেক মামলা খেতে হয়েছে এবং দুনিয়া থেকেও চলে গেছে। তো আমরা চাই এমন একজন সরকার আসুক, যেই আসুক সেজন্য স্বাধীন বাংলাদেশে ইসলামের কথা বলে, কোরআন যেভাবে চলে সেভাবে কথা বলে, সবার কথা বলে, বাংলাদেশের কথা বলে, এমন একজন সরকার আসলে সবারই প্রত্যাশা। এই যে কয়েকজন নারীকে আমরা লক্ষ্য করছি এখানে বসে আছে, আমরা কথা বলবো, সবার সাথে কথা বলতে চাই, জানার চেষ্টা করব সবার প্রতিনিধিত্ব, অর্থাৎ সামনে যে নির্বাচনে কেমন তারা চান এই নির্বাচন এবং ভোট দিতে চান। আমার হাতের ডানে কয়েকজন নারীকে দেখতে পাচ্ছি বসে আছে, আমরা কথা বলতে চাই। এই যে বলা হচ্ছে যে বিভিন্ন যে উদ্যোক্তা বা বিভিন্ন যে কৃষি নির্ভরশীল বা কৃষি পণ্য, বিভিন্ন পণ্য এখানে উৎপন্ন হয়, অথচ সেটি সংরক্ষণে কোনো ধরনের শিল্পাঞ্চল এখনও গড়ে ওঠেনি, কাঙ্ক্ষিত যে উন্নয়ন সেটি আসলে হয়নি। আপনি কি করছেন এবং আপনার নাম কি, বলে কথা শুরু করুন। আসসালামু আলাইকুম, আমি শিউলি আক্তার যুথি। আমি কাজ করছি বহুমুখী পাটজাত পণ্য নিয়ে। আমার একটি কারখানা আছে, আমি জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত। আমাদের এই দিনাজপুরে কলকারখানা আসলেই নাই, কারণ বেকারত্বই বেশি। আমি একজন উদ্যোক্তা হয়ে যেটা আমি বুঝতে পারতেছি, আমি একজন ট্রেনার, আমি বিভিন্ন জনকে ট্রেনিং করাই, বাংলাদেশের 17টি জেলায় আমি ট্রেনিং করায় আসি। তো সেক্ষেত্রে আমি প্রতিটি জেলাতেই, 64টি জেলাতেই যে উদ্যোক্তাগুলো যারা উদ্যোগ নিতে চাচ্ছে, তাদের যে একটা মনের ভিতরে ভয়টা হলো তারা ঝুঁকি নিতে চায় না। আর ঝুঁকি নিতে চায় না এই কারণেই, কারণ ব্যবসা যখন শুরু করবে, কিভাবে শুরু করবে বা কোথায় যা শেষ করবে সেটা তারা সিদ্ধান্ত নিতে পারছে না। আর এখানে মূলত দেখা যাচ্ছে যে সংকট হলো পুঁজি, মূল সমস্যা হলো পুঁজি। আমাদের যদি উদ্যোক্তাদেরকে যদি সরকার, তরুণদেরকে যদি সরকার বিনা সুদে লোন দেয় বা তাদেরকে একটা ভর্তুকি দিয়ে যদি কাজের ব্যবস্থা তৈরি করে দেয়, সৃষ্টি করে দেয়, তাহলে কিন্তু আমাদের দেশে কিন্তু কর্মসংস্থান অনেক হবে। কারণ প্রত্যেকটা মানুষই যখন সামনে এগোতে চায়, তখন সবার আগেই বাধা হয় আমাদের পুঁজিটা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের দেশে কিন্তু, যেহেতু আপনার নির্বাচনীয় কথা বলছেন, আমি একটু কথা বলি। আমি কোনো নির্বাচন করি না, আমি একজন সাধারণ মানুষ। কিন্তু আমি যতটুকু বলতে চাচ্ছি আমার দিক থেকে, দেখা যাচ্ছে আমাদের দেশ থেকে কোটি কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। সেই পাচার করা টাকা কেন উদ্ধার করে যদি উদ্যোক্তাদের পিছনে ব্যয় করা হয়, বিনা সুদে তাদেরকে যদি লোন দেওয়া হয়, তাহলে আমাদের দেশে পণ্য এবং উদ্যোক্তা এবং কর্মসংস্থান, আমরা অন্যকে চাকরি দিতে পারবো। আমরা অন্য দেশে নির্ভরশীল, আমরা চায়না প্রোডাক্টের উপরে নির্ভরশীল, কিন্তু আমাদের দেশে যদি সঠিকভাবে প্রশিক্ষণ দিয়ে যদি উদ্যোক্তা তৈরি করা যায়, তাহলে কিন্তু আমরা আমাদের প্রোডাক্ট অন্যের দেশে পাঠাতে পারবো। আমরা অন্যের উপরে অসংখ্য ধন্যবাদ। তিনি মতামত দিচ্ছিলেন যে এই যে নানা ধরনের উদ্যোক্তা তৈরির জন্য সরকারের পক্ষ থেকে যে প্রণোদনা, সেটির ব্যবস্থা করা হোক। আর একজনের সাথে কথা বলার চেষ্টা করি। আমার ডানে বসে আছেন, আপনার নাম কি এবং আপনি কি করছেন? আমি মোহাম্মদ দবিরুল ইসলাম,
সুস্বাগতম, অভিনন্দন সময় টিভিকে। সময় টিভি আমাদের যে রিপোর্টগুলো কৃষির করে আমরা খুবই খুশি হই। এই যে কৃষিতে কি কি সমস্যা আছে, কি কি সংকট আছে, সার, কৃষি পণ্য এগুলো সঠিকভাবে পান আপনারা? আমাদের দিনাজপুরে একটি পাইলট প্রোগ্রাম নেন। আমরা ডিলারের কাছে যেতে চাই না, আপনারা ডিলার সংখ্যা বৃদ্ধি করেন। আমরা ডিলার সংখ্যা বৃদ্ধি করলে ন্যায্য মূল্য আমরা পাবো, কারণ আমরা যখন খড়িয়ার কাছে যাই তখন তারা আমাদের কাছে 700-800 টাকা বেশি করে নিচ্ছে। আমাদের মিঠা পানি এখানে কমে যাচ্ছে। গম ভুট্টা গবেষণায় এখানে ইনস্টিটিউট আছে, তাদের উৎপাদন খুব ভালো, ভ্যারাইটি খুব ভালো, কিন্তু তাদের সক্ষমতা অভাব আছে, বিশেষ করে ল্যান্ডের সক্ষমতা আছে। আমরা অনুরোধ করব যে তাদের এটি ভালো একটা প্রতিষ্ঠান, পাট গবেষণাও আছে, এখানে খুব ভালো কাজ করতেছে। পৃথিবীর যে সমস্ত ফসল হয় সেটা দিনাজপুরে হয়, কিন্তু আমরা কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ পাচ্ছি না, সাবসিডি ভর্তুকি পাচ্ছি না। আমরা আপনাদের মাধ্যমে আমাদের স্বনির্ভর বাংলাদেশ গঠনের জন্য আপনারা সময় টিভিতে রিপোর্ট করেন, যাতে করে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুরে পাইলট প্রোগ্রাম নেওয়া হয়, যাতে করে আমাদের আমের, লিচুর এখানে ইন্ডাস্ট্রি হয়, আমাদের এখানে গমের হয়, আমাদের এখানে ভুট্টার হয়, আমাদের এখানে টমেটোর হয়, আমাদের এখানে লিচুর হয়, এবং আমাদের স্বনির্ভর বাংলাদেশ গঠনের জন্য আপনারা আমাদেরকে যে সমস্ত মনে করেন যে সাবসিডি দেওয়া দরকার এগুলো দিতে হবে। ধন্যবাদ আপনাকে। বিভিন্ন ধরনের যে কৃষি পণ্যের কথা তিনি বলছিলেন, এবং সামনে যে নির্বাচন, এসে নির্বাচনকে কেন্দ্র করে তার যে স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন সেটির কথা বলছিলেন। আর একটু হাতের বামে যেতে চাই, এই যে নানা ধরনের কর্মসংস্থান সৃষ্টির জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত আপনি কি মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে দিনাজপুরের অবহেলিত হয়েছিল, এটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মায়ের দেশ। এখানে আওয়ামী লীগ স্বৈরাচার আমলে কোনো উন্নয়ন করেনি, রাস্তাঘাট থেকে শুরু করে। আসলে মূল সমস্যাটা এখানে যে দিনাজপুরের উন্নয়নগুলো বা এই শিল্প খাতগুলো কেন হয়নি। এই জায়গাটায় আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় এদিকে নজরে দেয়নি। যতগুলো উন্নয়ন হয়েছে বেগম, ওনার বোন বেগম খুরশিদ জাহান চকলেট আপার সময় উন্নয়ন হয়েছে, তারপর থেকে উন্নয়ন থেমে গেছে দিনাজপুরে। ইনশাল্লাহ আমরা আশা করছি যে সামনে সরকারের পরিবর্তন হলে বা বিএনপি ক্ষমতায় আসলে দিনাজপুরের উন্নয়ন হবে, এটা আমরা আশা করছি। জি, ধন্যবাদ। এই যে নানা ধরনের সমস্যার কথা এই জেলার বাসিন্দারা বলছেন এবং নানা ধরনের সংকটের কথা তুলে ধরছেন, আমি আমার সহকর্মী গোলাম নবী দুলালের কাছে আরও একবার যেতে চাই। এই যে দুলাল, বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যার কথা তারা বলছেন, যে শিল্পায়ন হয়নি, কৃষি পণ্য সংরক্ষণ করার জন্য যেই পদক্ষেপ নেওয়া দরকার সেটি হয়নি, পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠেনি। বিগত সরকারের প্রতি তারা ইঙ্গিত করছেন। আপনার কি মনে হয় সংকটটা আসলে কোথায় ছিল? না, মূলত যারা এখানে বক্তব্য রেখেছেন বা কথা বলছেন এই বিষয়গুলো আসলে আমলে নেওয়া উচিত হচ্ছে। আমরা সাংবাদিক হিসেবে রিপোর্টগুলো আমরা করেছি। দিনাজপুর কিন্তু প্রাচীন জেলা শহর, এই জেলা শহরের কিন্তু অনেক সমস্যা। রাস্তাঘাটের কথা বলা হয়েছে, অর্থনৈতিক জোন এখানে গড়িয়ে ওঠেনি, এখানে যে শিল্পায়নের আলাদা নীতিমালার কথা বলা হয়েছিল সেটাও হয়নি। এখানে অর্থকরী ফসল হিসাবে আমাদের এখানে লিচু কিন্তু অনেক সুনাম বয়ে নিয়ে আসছে, সেটার ব্যাপারে আমরা বলেছিলাম যে বিশেষায়িত এখানে কোল্ড স্টোরেজের কথা বলা, বিশেষ করে সড়কের যে বেহাল অবস্থা এখানে সবচেয়ে এই বিষয়গুলো কিন্তু এসেছে। আমরা বারবার এইসব রিপোর্ট আমরা করেছি, কিন্তু যারা এটাকে বাস্তবায়ন করবেন, যারা কর্তৃপক্ষ, সেই বিষয়গুলো আমরা দেখেছি যে তারা বাস্তবায়নের জন্য এই ধরনের আপনার মিটিং করেন, আপনার প্রস্তাবনা নেন, এবং আপনার কিন্তু বাস্তবায়ন আমরা দেখিনি। এই দীর্ঘ সময় ধরে আমরা দেখেছি যে দিনাজপুর আসলেই যে অবহেলিতের যে কথা বলা আছে, এটি আমরা মনে করি যে আমরা যারা গণমাধ্যম কর্মী আছি আমরা বারবার এগুলো তুলে এনেছি। জনগণের যে সমস্যা শুধু কৃষি নয়, এখানে আরও আবার আমরা বলেছি নানা ধরনের সমস্যা আছে, সেগুলো নিয়ে নিশ্চয়ই আরও কাজ হবে এবং আরও কাজ করার যে প্রত্যাশা সেটি আসলে গণমাধ্যম কর্মী হিসাবে তিনি আশা ব্যক্ত করছেন। আমরা কথা বলছিলাম দিনাজপুরের মানুষের সংকট সম্ভাবনা নিয়ে। আমরা একটু দেখে নিতে চাই যে এই যে গোপালগঞ্জের মানুষ, গোপালগঞ্জের যারা প্রবীণ এবং নবীন ভোটার রয়েছেন তাদের আসলে ভোট ভাবনা কি, সেই জয়ন্ত শিরালী, সহকর্মী জয়ন্ত শিরালী তৈরি করা একটি রিপোর্ট রয়েছে প্রবীণ এবং নবীনের ভোট ভাবনা নিয়ে। সেই রিপোর্টটি আমরা এখন দেখে নেব। শহর থেকে শুরু করে গোপালগঞ্জের প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সর্বত্রই এখন নির্বাচনী উত্তাপ। তবে এই উত্তাপ শুধু প্রচারণায় নয়, তা মিশে আছে প্রতিটি ভোটারের হৃদয়ে। বর্তমান জাতীয় প্রেক্ষাপটে প্রতিটি ভোট যেন কেবল ক্ষমতা নির্ধারণের হাতিয়ার নয়, এটি স্থায়িত্ব ও শান্তির প্রত্যাশা। নতুন প্রজন্মের কাছে ভোট মানে যেখানে পরিবর্তনের ডাক, সেখানে প্রবীণদের কাছে তা বহু ত্যাগের বিনিময়ে পাওয়া গণতান্ত্রিক অধিকারের সিলমোহর। ভোট না দেওয়া যেমন একটি কষ্টের বিষয়,
ভোট দেওয়া একটা আনন্দের বিষয়। যে নাগরিক হয়ে ভোট দিতে পারে না, ব্যর্থ হয় নানান কারণে, তারা কিন্তু একটি আবেগতাড়িত হয়ে পড়ে অনেক সময়। ভোট দেওয়াটা অনিবার্য, ভোট না দেওয়াটা ব্যর্থতা। আশা তো একটি সুন্দর বৈষম্যহীন বাংলাদেশের, যেখানে নারী পুরুষ কোনো বৈষম্য থাকবে না, যেখানে সকলে মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশে আমরা বসবাস করতে চাই। প্রথম ভোটার হিসাবে এ কারণেই আমি উৎসাহী। আমরা চাই যে আমাদের ভোটের মাধ্যমে সুন্দর একটা সরকার গঠন হোক, নির্দলীয় সরকার, যে বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এ জেলায় মোট সংসদীয় আসন রয়েছে 3টি। এক হাতে প্রবীণদের দীর্ঘ সংগ্রামের ইতিহাস, অন্য হাতে নবীনেরা ধরে রেখেছে এক নতুন দিনের আকাঙ্ক্ষা। এই দুই প্রজন্মই আজ তাদের ভোটকে দেখছে একটি গৌরবময় উত্তরাধিকার হিসেবে। তাদের আশা নির্ভয়ে দেওয়া প্রতিটি ভোট যেন আগামী দিনের একটি স্থিতিশীল ও মানবিক বাংলাদেশের ভিত্তি গড়ে তোলে। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। সহকর্মী জয়ন্ত শিরালির গোপালগঞ্জের যে নবীন প্রবীণ ভোটাররা রয়েছেন তাদের নিয়ে যে রিপোর্টটি, সেই রিপোর্টটি আমরা এতক্ষণ দেখছিলাম। আমরা দিনাজপুরে আবার ফিরছি এবং দিনাজপুরে মানুষের সংকট সম্ভাবনার কথা শুনছিলাম। আমরা একটু যেতে চাই দিনাজপুর শহরের অবস্থা, অর্থাৎ দিনাজপুর যে সদর উপজেলা, সেই দিনাজপুর সদরে নানা ধরনের যে সমস্যার কথা আমরা শুনলাম। আজকে সারাদিনই আমরা এই অনুষ্ঠান শুরুর আগে ঘোরাফেরা করছিলাম আপনাদের শহরে, দেখলাম যে যোগাযোগ ব্যবস্থা খুবই সংকীর্ণ, অর্থাৎ খুব সরু সরু রাস্তা। যোগাযোগ ব্যবস্থা নিয়ে আপনাদের আসলে সংকটটা কি আছে এবং সামনে নির্বাচনে আপনারা কি ভাবছেন? দিনাজপুর অতি প্রাচীন একটি জেলা, ব্রিটিশ আমল থেকে এই দিনাজপুর, কিন্তু দুঃখজনকভাবে গত 20 বছর শহরের সংস্কারে কোনো হাত দেওয়া হয়নি। এই রাস্তা এই ব্রিটিশ আমলেই, কিন্তু এইটা যে বড় করা, কারণ এখন যানবাহন অনেক বেড়ে গেছে, সেইটা করা, রাস্তাগুলো নির্মাণ করা কোনোটাই করা হয়নি। এবং এর সঙ্গে ময়লা আবর্জনা, সেগুলো শহর স্তূপ হয়ে থাকে, মানে আপনি শহরে হাঁটতে পারবেন না। আমাদের শহরে পৌরসভা আছে, পৌরসভা কি কোনো কাজ করে না? পৌরসভা আসলেই কাজ করে না। বলতে হলো যে গত এমপি এবং এর যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে আমরা বলি হয়েছি, দিনাজপুরবাসী বলি হয়েছে, আমরা আসলে কিছু করতে পারিনি। এবং এই সঙ্গে দুটো কথা বলতেই হয় যে দিনাজপুরের দুটো খাল আছে শহর ঘিরে, এটা হচ্ছে গির্জানাথ খাল আর এক ক্যানেল, আরেকটি হচ্ছে ঘাগড়া ক্যানেল। এই দুটো গোটা শহর মিলায় এবং এই শহরের সমস্ত জল ওই দিয়ে চলে যাওয়ার কথা, কিন্তু সেগুলো দখল হয়ে যাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, যার ফলে হচ্ছে কি যে ইউনিয়নগুলো বা রাস্তাঘাটগুলো ডুবে থাকে জলের সময়, একদম যা তা অবস্থা হয়ে যায়। এই ব্যাপারে আমরা বারবার এর আগেও বলেছি, অনেকবার ধর্ণা দিয়েছি পৌরসভা কর্তৃপক্ষকে, জেলা প্রশাসক, মন্ত্রী বরাবরে আমরা চিঠি দিয়েছিলাম যে আপনারা অন্তত 2 ধারে বেঁধে দেন এবং এইগুলো প্রশস্ত করে দেন, তাহলে যদি ফুটপাত করে দেয় তাহলে আর দখল হয় না, দখল মুক্ত থাকতে হয়। এই সঙ্গে এই দিনাজপুর শহরে দেখেন সমস্ত জেলা শহর প্রায় এখন কিন্তু কর্পোরেশন হয়ে গেছে, দিনাজপুর হয়নি। এইটা না হওয়ার ফলে এই শহর কিন্তু এরকম রাখা যাবে না। অবশ্যই শহর আপনার যারা দখল করে আছে, কিংবা মনে করেন যে রাস্তাগুলো করা হচ্ছে এখন, আপনি দেখবেন রাস্তা করার আগেই কিন্তু দখল হয়ে গেছে 2-5টাই। সেগুলো দখল মুক্ত করতে হবে, সেটি আসলে এখানকার বাসিন্দাদের দাবি। কথা বলবো এই যে সংকীর্ণ রাস্তা, সরু গলি, যানজট বেঁধে যাচ্ছে চলাচল করতে গিয়ে, এটি আসলে কেন হলো? এতদিন ধরেও এই সংকীর্ণ রাস্তাগুলো কেন প্রশস্ত করা হলো না? এখানে দিনাজপুরে সদরে যে সমস্যাটা ছিল সেটা হলো রাজনৈতিক সমস্যা ছিল, ফলে বিগত 15 বছরে এটার কোনো শহরের কোনো উন্নয়নমূলক কাজ গ্রহণ করা সম্ভব হয়নি রাজনৈতিক দ্বন্দ্বের কারণে। ফলে রাস্তাঘাট, গলি এবং পৌর এলাকার জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। এখানকার মানুষ আবর্জনার মধ্যে বসবাস করতেছে, আপনার ড্রেনের পানি উঠে যাচ্ছে, সেই পানি খেচে পার হতে হচ্ছে, রাস্তার মধ্যে বিদ্যুতের বাতি নাই, সন্ধ্যাবেলা চলাফেরা করতে মা বোনদের কষ্ট হচ্ছে। সার্বিক অবস্থা এখন এখানে পৌরসভার খুব কঠিন, জনগণ এখানে বসবাস করার অনুপযোগী হয়ে গেছে। কয়েকজন নারী বসে আছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে আপনাদের অবস্থা কি? স্বাচ্ছন্দ্যে চলাফেরা নিশ্চয়ই আপনারা করতে পারছেন না, আরও কি কি সমস্যা আছে? না, আমরা নারীরা সাধারণত স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পারতেছি না। অনেক ধরনের সমস্যা আমরা নিয়মিত
ফেস করতেছি। আমরা চাই যে আগামী নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসবে তারা নারীরা যাতে নিরাপদে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে সেই ব্যবস্থা যেন তারা করে। এই যে নগরায়নের সমস্যার কথা বলা হচ্ছে, যে শহরে নানা ধরনের প্রতিবন্ধকতা আছে, এখনো উন্নয়ন হয়নি, কেন হলো না এই উন্নয়ন? এবং আমরা লক্ষ্য করছি যে অনেক সংকীর্ণ রাস্তা, জেলা শহর হিসাবে যে এই রাস্তা হওয়ার কথা ছিল 2 লেন বা 3 লেনের রাস্তা বা 4 লেনের রাস্তা, সেগুলো কোনোভাবেই এখানে আপনাদের শহরে লক্ষ্য করা যাচ্ছে না। আর কি কি সমস্যার কথা বলবেন নগরায়নের ক্ষেত্রে? সুষ্ঠু কি পরিকল্পনার অভাব ছিল? অবশ্যই অভাব ছিল, এবং আমাদের এই মানে যে দিনাজপুরের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে দিনাজপুরে যে দুর্ভোগ হয়েছে মানুষ, যান চলাচল থেকে আপনারা দেখেছেন বা আপনারা হয়তো এখনও দেখবেন যে ভাঙা রাস্তা, ভাঙা ড্রেন এইভাবেই, এবং আমরা এমনও মানে যে দেখেছি রাস্তার এমন অবস্থা হয়েছে, গর্ভবতী মারা যখন তার নিজ বাড়ি থেকে হাসপাতালে মানে যাচ্ছিল তখন ঝাঁকানিতে সেখানে প্রসব হয়ে গেছে। এমনও ইতিহাস, এমনও নিয়ম এই মানে দিনাজপুর হয়েছে। এবং সবচেয়ে বড় কথা কি, আমাদের এখানকার যে উন্নয়ন তো 15 বছরে কোনো কিছু হয়নি, বরঞ্চ আমরা বলি আমাদের দেশ, আমাদের জেলা হলো ধানের জেলা, লিচুর জেলা, আমের জেলা। এই জেলায় বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে আমাদের এখানটার লোকজন আসে, পর্যবেক্ষকরা আসে। এখানে রামসাগর রয়েছে, এখানে কান্তজি মন্দির রয়েছে। তারাও এসে আমাদেরকে এখানটায় আমাদের দিনাজপুরবাসীকে বলেছে যে তোমাদের এমন একটি জায়গা, অনেকে বলেছেন যে ঘৃণা ভরে তারা এখান থেকে বের হয়ে গেছে। আমাদের প্রত্যাশা আগামী এই নির্বাচনে যারা বিজয়ী আসবে, যেই সরকারই আসুক, আমাদের তাদের কাছে প্রত্যাশা থাকবে যেন আমাদের রাস্তাঘাট এবং আমাদের যান চলাচল যেন সুন্দর হয়, ভালো হয়, মানুষজন আর কষ্ট না করে, স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে। আপনি কি যোগ করবেন? আর কি কি সংকট আছে আপনার জেলায়? আমি মনে করি যে দিনাজপুর একটি বৃহত্তর জেলা। এই জেলাকে ভেঙে ভারতের মধ্যে 2টি অংশ গেছে এবং একটি অংশ আমাদের এখানে আছে। এই অংশটি 3টি জেলা হয়েছে, এবং মোগল সম্রাটের যে 24টি পরগনা ছিল তার মধ্যে 4টি পরগনা বাংলাদেশের মধ্যে রয়েছে। তার মধ্যে একটি পরগনা এই দিনাজপুরের ঘোড়াঘাট। এই পরগনায় আমরা বসবাস করছি, যেখানে সম্রাট সুজা একসময় শাসনকর্তা ছিল। ঐতিহ্যবাহী এবং অনেক প্রাচীন এই ঐতিহ্যবাহী জেলা সবসময় অবহেলিত। এখানে রাজনীতিবিদ সব যারাই ক্ষমতা আসে তারা নিজেদের শুধু অহংকার নিয়েই থাকে, কিন্তু জনগণের প্রত্যাশা পূরণে কোনো কাজ করেন না। এই বিষয়টাকে নিষ্পত্তি হওয়া উচিত, যারা যোগ্য ব্যক্তি তাদেরকে নির্বাচিত করা উচিত বলে আমি মনে করছি। অসংখ্য ধন্যবাদ। এই যে জনগণের প্রত্যাশা পূরণ হয় না, প্রত্যাশা পূরণের জন্যই আসলে আপনারা দেখছেন যে এই যে আমাদের অনুষ্ঠান সময় আমাদের বিশেষ অনুষ্ঠান নির্বাচনের পথ চলায়, নির্বাচনের পথ চলায় আজকে আমরা যুক্ত হয়েছি দিনাজপুরে। নানা ধরনের সমস্যার কথা এখানে উঠে আসছে, নানা ধরনের। এই যে আপনি আর কি কি বিষয় উল্লেখ করতে চান? আপনাদের জেলায় আর কি কি বিষয়ে উন্নয়নের প্রয়োজন আছে? সবচেয়ে বড় বিষয় হলো বাংলাদেশের যে আমাদের সার সংকট, এই সার সংকটটা যে কোনো সরকার আসুক না কোনো এটাকে নির্মূল করতে হবে। আমরা ডিলারের কাছে যখন যাচ্ছি তখন সার বলছে ভাই আপনি 1 বস্তা পাবেন। হ্যাঁ, শুধু কার্ডধারী যারা তারা সার পায়, আর বাকি যারা কৃষক ছিল, যারা কার্ড করতে পারেনি, কৃষি কার্ড করতে পারেনি, তারা সার পায় না, তাদেরকে দোকান থেকে নিতে হয়। দোকান থেকে নিতে গেলে কী হয়, সেখানে 2 থেকে 250 টাকা বেশি করে দিয়ে সার নিতে হয়। আমরা চাই বাংলাদেশকে, আমরা দিনাজপুরবাসী 33% আমরা খাদ্য সংগ্রহ করি দিনাজপুর থেকে। সেই ক্ষেত্রে আমরা সারের পিছনে কেন ছুটবো? সার আমাদের পিছনে ঘুরবে। বিষয় হলো যে সরকার আসুক না কেন, আমরা চাই যেন সারটাকে যেন আমরা সহজলভ্য করা হয়। ধন্যবাদ। আপনি কি যুক্ত করতে চান? ধন্যবাদ সময় টিভিকে। আমি হারুনুর রশিদ রাজা, আমি দিনাজপুর পৌরসভার একজন জনপ্রতিনিধি ছিলাম। তো সামনে যে নির্বাচন, আমরা যখন নির্বাচন করেছি তখন যে মানুষের যে একটা স্বতঃস্ফূর্ততা, আজকে আমি যেটা মনে করি যে মানুষের মধ্যে একটা আস্থা ফিরিয়ে আনতে হবে যে একটা সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হবে, এবং এই নির্বাচনের মাধ্যমে যাকে আমি ভোট দিলাম সেই লোকটি নির্বাচিত হয়ে আসতে পারবে। এই আস্থাটা কিন্তু মানুষের মধ্যে এখন আছে। বর্তমান সরকারের সবথেকে বেশি যেটা আমি মনে করি যে এটাকে বজায় রাখতে হবে, যে আমি যাকে ভোট দেব এবং একটা সুন্দর সুষ্ঠু ভোট হবে এবং নিরপেক্ষভাবে এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে। তাহলে আমরা সাধারণ জনগণ যাকে মনে করব যে ভালো, সেই মানুষটি যেন প্রতিফলন হয়, সেটা আমরা দেখতে পাবো। ধন্যবাদ আপনাকে। অর্থাৎ জনগণের মতামতের প্রতিফলন তিনি চান। তরুণদের সাথে আরেকটু কথা বলতে চাই। সামনে নির্বাচন, নিশ্চয়ই ভোট দিতে যাবেন। আপনি কি ভোটার হয়েছেন? জি, আমি ভোটার হয়েছি। বিগত 15 বছরের
যেটা নির্বাচন আমরা দেখেছি সে নির্বাচনে আমরা কখনো দেখিনি যে সব ধরনের রাজনৈতিক দল একসাথে আসে। তো এই এক জায়গা থেকে আমার কখনো ভোট দেওয়া হয়নি, এই প্রথম আমি মনে করি যে আমার ভোট দেওয়া প্রয়োজন। আমার যে একটা ভোটাধিকার রয়েছে, যেই ভোটের কারণে আমার জনপ্রতিনিধি নির্বাচিত হবে, সেটা আসলে এই দফায় মনে হয়েছে যে আমার দেওয়া উচিত আসলে। ধন্যবাদ। অর্থাৎ ভোট দেওয়ার জন্য মানুষ মুখে আছেন। বেশ কয়েকজন তরুণ আমার হাতের বামে বসে আছেন, একটু কথা বলতে চাই তাদের সাথে। এই যে আপনাদের দিনাজপুর নিয়ে আপনারা কী ভাবছেন? সামনে নির্বাচন, এই জনপদে কি কি সমস্যার সমাধান করা উচিত ছোট্ট করে যদি বলতেন। আচ্ছা, যেহেতু আমরা হচ্ছে কৃষিপ্রধান একটা শহরে বাস করি, আমাদের প্রথম ফোকাসটা দেখা উচিত যে এখানে কৃষিভিত্তিক ইন্ডাস্ট্রি, আমাদের মানে প্রথম টার্গেটটাই থাকবে কৃষিভিত্তিক। যে সরকার মানে যে সরকারই আমাদের বা হচ্ছে যে দল আমাদের সম্পূর্ণ কৃষিভিত্তিক অঙ্গীকার দিবে যে কৃষি বান্ধব একটা ইন্ডাস্ট্রি আমাদের দিনাজপুরে হবে, সেই সরকারকে বা সেই দলকে আমরা প্রাধান্য দেব। কৃষিভিত্তিক যে উন্নয়ন সেটির কথা বলছেন, আপনি কি যোগ করবেন? তার মধ্যে আমি যোগ করতে চাচ্ছি যে এখন যেহেতু বর্তমানে যেগুলো নতুন নতুন প্রযুক্তি আছে, হ্যাঁ, এগুলো থেকে হয়তো বা আমরা দিনাজপুর অনেকটাই পিছিয়ে আছি। হ্যাঁ, এটা যোগ করতে যাচ্ছি যে নতুন প্রযুক্তির সাথে আমাদের দিনাজপুরে যেন খুব দ্রুত অ্যাড হয়ে যায়। এখন এটা প্রযুক্তির সাথে খাপ খাইয়ে মানিয়ে নেয়া, আর কি যোগ করতে চান আপনি? যে শুধুমাত্র যদি দিনাজপুরের জন্য বা বাংলাদেশের জন্য বলা যায়, তো তাহলে আমি এতটুকু বলতে চাই যে ডিজিটালাইজেশন, আমরা বিগত শেখ হাসিনাকে যেটা দেখেছি ডিরেক্টলি, যে উনি ডিজিটাল বাংলাদেশ বলেছে, কিন্তু আমরা ডিজিটাল বাংলাদেশের কিছুই পাইনি। যেমন দিনাজপুরের জন্য যদি বলি যে বিভিন্ন ধরনের আইএসপি আছে, অনেক বড় বড় আইএসপি আছে, কিন্তু তারা আমাদেরকে বেটার সার্ভিস দিচ্ছে না। অ্যাজ এ ফ্রিল্যান্সার বলবো, আমাদের বাংলাদেশের জন্য বা দিনাজপুরের জন্য আমাদের বেটার ইন্টারনেট, বেটার কমিউনিকেশনের দিকগুলো যদি আমাদের জন্য যদি খুলে দেয়, তো তাহলে বেস্ট হয়, খুবই বেস্ট হয়। সেই আশা করছিলেন। একটু হাতের ডানে যেতে চাই, একটু কথা বলতে চাই তাদের সাথে যে স্বাস্থ্য ব্যবস্থার কি অবস্থা দিনাজপুরের, এই যে দিনাজপুরের স্বাস্থ্য ব্যবস্থার কি পরিস্থিতি, অর্থাৎ সেটি কি রুগ্ন নাকি ভালো স্বাস্থ্য অবস্থায় আপনারা বসবাস করছেন, কি পরিস্থিতি দিনাজপুরে? আসলে আমাদের দিনাজপুর সরকারি হসপিটাল একটা হচ্ছে সদর আর একটা হচ্ছে সরকারি হসপিটাল। এতদিন হ্যাঁ মেডিকেল কলেজ, সেখানে আমাদের আগে এতদিন ছিল 500, এখন এটা বর্ধিত করা হয়েছে। কিন্তু সেটা কি চাহিদা পূরণ করতে পারছে? না, চাহিদা পূরণ করা অন্য জিনিস আর সেবা দেওয়া আরেক জিনিস। আমার সিট আছে, সেবা নাই, ব্যাপারটা এখন এর অবস্থায় আছে। দিনাজপুর মেডিকেল কলেজের অবস্থা এরকম। স্বাস্থ্য খাত নিয়ে আপনার মতামত কি? ধন্যবাদ, চমৎকার একটি প্রশ্ন করেছেন। দেখেন, স্বাস্থ্য খাতের কথা মনে করলে প্রথমত আমার মনে হয় যে আউটসোর্সিংয়ে যারা আমার দিনাজপুর মেডিকেল কলেজে কাজ করছে, একটাবার চিন্তা করে দেখেন, তারা 13 থেকে 14 মাস ধরে বেতন পাচ্ছে না। এবং এই লক্ষ্যে কিন্তু সরকারি পর্যায়ে, নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছেন তাদেরকে আমরা বারবার আবেদন জানিয়েছি, যারা এখানে আউটসোর্সিংয়ে কাজ করছেন তাদের দ্রুততম সময়ের ভিতরে যেন বেতনটা পরিশোধ করা হয়। এবং আমরা চাই যারা পলিসি মেকিং নিয়ে কাজ করছেন তারা এই ব্যাপারটা যেন দেখে। একই সাথে আমি একটু অ্যাড করতে চাই, আমার যে 13টি উপজেলার মধ্যে যে সকল স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেখানে কিন্তু আমরা বারবার একটা অভিযোগ শুনি যে সেখানে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ নাই। আমরা যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তাদের সাথেও সেভারাল টাইমস বসেছি, নিউজ সংগ্রহ করেছি, তারা কিন্তু বলেছেন যে প্রয়োজনীয় তুলনায় সরবরাহ কম, যার কারণে তারা সঠিক মতো দিতে পারছেন না। এবং প্রায় সময় আমরা শুনি যে ডায়াগনস্টিক যে সেন্টারগুলো রয়েছে তাদের একটা দৌরাত্ম্য রয়েছে, সেখানে দালালের আধিপত্য রয়েছে। সেগুলো কম করার বিষয়ে আমি সরকার বাহাদুরকে উদ্যত আহ্বান জানাবো যেন তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। ধন্যবাদ। আমরা একটু শিল্প সাহিত্য নিয়ে কথা বলতে চাই, এই যে জেলার ক্রীড়াঙ্গন নিয়ে কথা বলতে চাই। এই যে বলা হচ্ছে যে নানা ধরনের সংকটের কথা উঠে আসছে, কৃষি, স্বাস্থ্য, শিল্পায়ন নিয়ে কথা হয়েছে, ক্রীড়া নিয়ে এই জেলার ভাবনা কি? আপনারা আসলে কি মনে করছেন? ক্রীড়া নিয়ে আমরা বলতে চাই, দিনাজপুরে বিগত সময় আমরা ক্রীড়াঙ্গনের দিকে দেখেছি প্রায় 8-10-15 বছর থেকে সেরকম কোনো খেলাধুলো আমাদের এই মাঠে হয়নি। আমরা লিগগুলো করতে পারছি না, আমরা প্রিমিয়ার লিগ করতে পারছি না। অথচ দেখেন, বাংলাদেশের টি-20 যে ক্যাপ্টেন, সে হচ্ছে দিনাজপুরের লিটন দাস। আমরা এরকম জায়গা থেকে আমাদের ক্রীড়াঙ্গনে যে আশা প্রত্যাশার যে জায়গাটা, সেই জায়গাটাতে আমরা সামনের দিকে যেতে পারছি না। আমরা চাই এমন একজন এখানে প্রতিনিধিত্ব করুক বা আসুক, সে যেন ক্রীড়া বান্ধব হয়। এবং ক্রীড়াঙ্গনকে যদি আমরা সামনের দিকে নিয়ে যেতে পারি, আমরা তরুণ সমাজকে সামনের দিকে নিয়ে যেতে পারবো। যাদের চোখে বাংলাদেশ দেখছে আগামী বাংলাদেশ কেমন হবে, তরুণদেরকে যদি আমরা এই খেলার সঙ্গে সম্পৃক্ত করতে পারি, আমার মনে হয় যে আমরা দিনাজপুর সহ সারা বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ করতে পারবো। এবং আপনারা জানেন যে ক্রিকেটে দিনাজপুর 2002বার ন্যাশনালি দিনাজপুর চ্যাম্পিয়ন হয়েছে। এরকম আমাদের প্রতিভা রয়েছে, প্রতিভাবান ছেলেরা রয়েছে, কিন্তু দিনাজপুর লিগগুলো হচ্ছে না দেখেই আজকে আমাদের ছেলেগুলো পিছিয়ে পড়ছে। আমরা চাই
এমন একজন সামনের দিনে যারা প্রতিনিধিত্ব করবে, যারা প্রতিনিধিত্ব মানে আমাদের এখানে যারা নির্বাচিত হবে, তাদের কাছে আমাদের আশা প্রত্যাশার জায়গাটা হচ্ছে এটাই যে আমরা ক্রীড়াঙ্গনে যে 22টি ইভেন্ট রয়েছে, এই 22টি ইভেন্টে যেন খেলাগুলো হয় এবং আমাদের যে এই যে এত বড় বড় মাঠগুলো রয়েছে, আন্তর্জাতিক মানের কোনো রকম স্টেডিয়াম নাই। আমরা চাই এখানে সেরকম যদি অন্তত একটা স্টেডিয়াম করতে পারে, আমরা আরও অনেক খেলা এখানে মানে পরিচালনা করতে পারবো। ধন্যবাদ। আর কি যোগ করতে চান আপনি? আমি তো বলতে পারবো না। সব মিলিয়ে এই যে বলা হচ্ছে যে নানা ধরনের ক্রীড়াঙ্গনের কথা বলা হচ্ছে, বিভিন্ন বিষয়ে কথা বলা হচ্ছে, শিল্প সাহিত্যের কথা বলা হচ্ছে, আর কি বিষয় যোগ করবেন? অর্থাৎ সামনে আর কি বিষয়ে উন্নয়ন করা উচিত? দিনাজপুর তো অবহেলিত, এটা আগেই বলা হয়েছে। তবে আমি শিক্ষার মানুষ, শিক্ষায় দেখছি দিনাজপুর বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, মেডিকেল কলেজ রয়েছে, দিনাজপুর শিক্ষা বোর্ড রয়েছে, তারপরে দিনাজপুর সরকারি কলেজের মতো কলেজ রয়েছে। তবে দিনাজপুরে আইসিটি ইনস্টিটিউট হওয়ার কথা ছিল, এইটি আমাদের খুব দরকার, যেটি দিনাজপুর সরকারি কলেজের একটা অংশ মানে লিজ নিয়ে সরকার এটা স্থাপনায় করার চেষ্টা করেছিল, সেটি কোন অবস্থায় আছে জানি না। তবে এটি হলে আমার মনে হয় দিনাজপুরে শিক্ষায় অনেকটা এগিয়ে যাবে, এটাকে আমার আশাবাদ। অসংখ্য ধন্যবাদ। শিক্ষার কথা নিয়ে উঠে আসলো, নিঃসন্দেহে আমরা শিক্ষা নিয়ে আরও কথা বলতে চাই। আপনার নাম কি এবং আপনি কি করছেন? আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, আমি শিক্ষকতা করতাম, এখন অবসরে আছি। জি, আমরা একজন অবসরপ্রাপ্ত শিক্ষককে পেয়ে গেছি। এই জেলায় শিক্ষা নিয়ে আর কি পদক্ষেপ নেওয়া উচিত শিক্ষার উন্নয়নে? শিক্ষার উন্নয়নের আশা এবং নিরাশা দুটাই আছে। এখানে প্রায় ১৫০০ শিক্ষা প্রতিষ্ঠান আছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন হয়েছে অনেক, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু শিক্ষার মানের যে সংকট, সেটি জাতীয়ভাবে যেমন একটি সংকট, এখানেও সেই সংকটের প্রভাব আছে। আপনি জানেন ৫৪ বছরে বাংলাদেশে কোনো শিক্ষানীতি বাস্তবায়িত হয়নি এবং শিক্ষা অত্যন্ত একটা অবহেলিত ব্যবস্থার উপর দিয়ে আছে। আপনি এটাও জানেন যে বর্তমান যে সরকার বিভিন্ন সংস্কার কমিশন করেছে, কিন্তু শিক্ষা সংস্কার কমিশন বলে কিছু বলেনি। তো মনে হয় এটা একটা বেওয়ারিশ অবস্থায় আছে, লক্ষ্য উদ্দেশ্যহীন। আমাদের সংবিধানের ১৭ রাষ্ট্র ক বলা আছে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হবে একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত একমুখী, এটি হবে বৈজ্ঞানিক, যুবোপযোগী, এই অসাম্প্রদায়িক একটি শিক্ষা ব্যবস্থা হবে। হতে বলা আছে যে এই শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের জন্য ইচ্ছুক কিছু ব্যক্তিকে প্রশিক্ষণ দিতে হবে, তারা এটি বাস্তবায়ন করবে। এবং গয়ে বলা আছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করতে হবে। আমাদের দেশের দিনাজপুরের 87% লোক শিক্ষার সাক্ষরতা সম্পন্ন। আমার মনে হয় যে জাতীয়ভাবে যদি শিক্ষার একটা লক্ষ্য উদ্দেশ্য তৈরি করা না হয়, তাহলে তার প্রভাব কিন্তু দিনাজপুরেও পড়বে এবং শিক্ষার মানগত যে দিকটা, এটা আপনিও জানেন যে আমাদের জাতীয়গতভাবে আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষার মান কিন্তু খুব একটা গৌরবোজ্জ্বল অবস্থানে নাই, তার প্রভাব কিন্তু দিনাজপুরেও আছে। তো সেই জায়গাগুলি আমাদের মনোযোগ সঙ্গে দেখতে হবে। আমার মনে হয় এই প্রথমেই দরকার যে আসলে এদেশের শিক্ষার উদ্দেশ্যটা কি হওয়া উচিত এবং সেই উদ্দেশ্য বাস্তবায়নের যে শিক্ষাক্রম এবং বাস্তবায়নের যে পদ্ধতিগত যে সংকটটা আছে, সেই সংকটের ছাপ দিনাজপুরের শিক্ষা ব্যবস্থার মধ্যেও আছে। ফলে চাই যে এটি হয়ে উঠুক, নিশ্চয় বাস্তবায়ন হোক। এই যে সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই সরকারি প্রতিষ্ঠানগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি চাহিদা পূরণ করতে পারছে শিক্ষার ক্ষেত্রে? আমি একটি কলেজে শিক্ষকতা করে, তো আমার কিছু অভিজ্ঞতা রয়েছে। সেখান থেকে বলবো যে দিনাজপুরে আসলে যেমন গৌরবের জায়গা আছে শিক্ষার ক্ষেত্রে, বিশেষ করে আমি মেয়েদের নারী শিক্ষার বিষয়টিতে কথা বলতে চাই একজন নারী শিক্ষক হিসেবে। এখানে নারী শিক্ষার্থীরা কিন্তু দিনাজপুর জেলায় সর্বাগ্রে এগিয়ে। আমরা যদি গত এসএসসির রেজাল্ট দেখি, সেখানে 10 থেকে 12% হচ্ছে মেয়েরা এগিয়ে। কিন্তু এই শিক্ষা ব্যবস্থাটা অনেকগুলো জায়গায় যেখানে হুমকির মুখে পড়ে মেয়েরা, সেটা হচ্ছে নিরাপত্তাহীনতা, তাদের আধুনিক মানসম্মত বিজ্ঞানসম্মত যে শিক্ষা, কর্মমুখী যে শিক্ষা, সেটির অভাব আসলে প্রচুর রয়েছে। এবং আরেকটি জায়গা হচ্ছে সামনে নির্বাচন দলগুলোর যেই ইশতেহারের যে একটা স্পষ্ট জায়গা থাকতে হবে যে শিক্ষা নিয়ে তারা কি কাজ করছে এবং নারী বান্ধব তারা কতটুকু, নারী প্রার্থীর জন্য যে 33% যে একটা পার্সেন্টেজ আছে, সেটা তারা এনশিওর করছে কিনা, সেটাও একটা দেখবার জায়গা আছে। তো আমরা চাই সামনে যেহেতু নির্বাচনী যে দলগুলো আছে, সেগুলো খুব স্পষ্ট একটা জায়গা রাখবে যে নারীদের শিক্ষার ব্যবস্থার ক্ষেত্রে এবং নারী উন্নয়নের জন্য এবং নারী নিরাপত্তার জন্য তারা কি ভাবছে, এবং নারী প্রার্থীর
33% তারা মানে এনশিওর করছে কিনা, নিশ্চিত করছে কিনা সেই জায়গাটিতে কাজ করবে। এবং যারা এই কাজটি করবে আমরা নারীরা আসলে তাদেরকেই আনার চেষ্টা করবে, এবং সরকারে যারা তখন থাকবে তারা এটিকে বাস্তবায়ন করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। এই যে নারী শিক্ষার সাথে নারীদের যেই সংশ্লিষ্টতা সেটির কথা তিনি বলছিলেন। আপনি নিরাপত্তা নিয়ে যদি আপনার সাথে কথা বলতে চান, নারী নিরাপত্তা অর্থাৎ সামাজিক নিরাপত্তা নারীদের কি অবস্থা আপনার জেলায়? নিরাপত্তার ব্যাপারটা তো আমরা শঙ্কিত, কারণ আমরা দেখি প্রতি পদে পদেই যে আমরা এখন মনে হচ্ছে যে আমরা পিছিয়ে পড়ছি। মানে আমাদের যে একটা অগ্রযাত্রা দীর্ঘদিনের পরে বাংলাদেশ মানে যেভাবে নারীরা অগ্রযাত্রা সেটা যেন একটা থমকের মুখে যাচ্ছে। কারণ আমরা দেখতেছি যে 8টার মধ্যে কিংবা 8 ঘন্টা নারীদের কাজ করার ব্যাপারটা আসতেছে। নারীরা যে গৃহশ্রমের একটা ব্যাপার আছে সেই ব্যাপারে কোনো চিন্তা আসতেছে না। এবং আগামী নির্বাচনের পর আমরা কিভাবে আমাদের জীবন অতিবাহিত করব, নারীদের অগ্রযাত্রা কতটুকু হবে সেটা নিয়ে আমরা নিশ্চিন্ত নই। শঙ্কার জায়গা রয়েছে, পাশাপাশি আসার জায়গাও যে যারা আছেন এখানে জেলার বাসিন্দারা তারাও করছেন। আমরা একটু এই যে সামাজিক নিরাপত্তার পাশাপাশি মাদক নিয়ে কথা বলতে চাই। আপনার এই যে জেলা, এই জেলায় মাদকের কি অবস্থা, কোনো সংকট আছে কিনা এই সংক্রান্ত? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দিনাজপুর জেলা একটা খুব পুরাতন জেলা, ঐতিহ্যবাহী জেলা। এই জেলা অনেক পুরাতন, সেই পুরাতন অনুযায়ী কাজ উন্নয়ন কিন্তু অনেক কম হয়েছে। এটা মাদক নিয়ে কি বলবেন? মাদক নিয়ে আমি বলতেছি যে দিনাজপুর জেলায় মাদকের একটু দৌরত্ব অনেক বেশি। মাদকের দৌরত্ব বেশি এই কারণেই যুব সমাজটাকে শেষ করতেছে মাদক। দিনাজপুরে পার্শ্ববর্তী এলাকা হচ্ছে বর্ডার, এই বর্ডার দিয়ে ইন্ডিয়া থেকে মরণঘাতী মাদক রেগুলারই পাচার হয়ে আসতেছে। এগুলার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আমি বিশেষ করে একটু বলবো আপনাদের মাধ্যমে আর কি, যেহেতু দিনাজপুরটাকে অন্তর্ভুক্ত বাঁচাতে হবে, একটি করে জেলা যদি আমরা বাঁচাতে পারি এইরকম সারা বাংলাদেশ মাদক মুক্ত বাঁচাতে পারবো, পুরো বাংলাদেশই বাঁচবে। এই যে বলা হচ্ছে যে সীমান্তবর্তী জেলা মাদক প্রবেশ করছে, প্রশাসনের কি নিষ্ক্রিয়তা আছে? প্রশাসনের নিষ্ক্রিয়তা অবশ্যই আছে, তাছাড়া তো সম্ভব নয়। তাছাড়াও আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। ছাত্ররা যদি প্রতিষ্ঠানে না যায়, মানে শিক্ষাকেন্দ্রিক না হয়, সময়টা অন্যদিকে অপচয় করবে। জি, ধন্যবাদ। প্রাচীন শহর এই যে দিনাজপুর, বলা হচ্ছে এর ঐতিহাসিকভাবে বেশ সমৃদ্ধ, নানা ধরনের পর্যটন খাত রয়েছে এখানে। আমি ছোট্ট করে একটু শুনতে চাই, এই যে নানা ধরনের পর্যটন খাত রয়েছে, সেই পর্যটন খাতে আর কি কি বিষয়, বিশেষ করে সারা দেশ থেকে পর্যটকরা কিন্তু এখানে ছুটে আসেন, নানা ধরনের ঐতিহাসিক স্থাপনা এখানে আছেন। কাঙ্ক্ষিত কি সেই মানে আপনারা পৌঁছাতে পেরেছেন পর্যটকদের জন্য, কিংবা নিরাপত্তার ক্ষেত্রে সব মিলিয়ে পর্যটন খাত? একদম না। আমাদের এখানে পর্যটন স্পট একটা আছে রামসাগর, মাতাসাগর, সুখসাগর, রাজবাটি আছে, কান্তজিউ মন্দির আছে, নানা ধরনের বিভিন্ন মসজিদ আছে ঐতিহাসিক। আমি মনে করি যে রামসাগরটা যদি পর্যটন কেন্দ্র হিসাবে সুন্দরভাবে সাজানো যায় তাহলে 2000 লোকের কর্মসংস্থান হবে সেখানে। অথচ সেটা আমাদের দিনাজপুর শহরকে ঘিরে বিরাট এক নদী আছে, সেই নদীর দুই পার্কে যদি বাধাই করে সুন্দর পর্যটন কেন্দ্র করা যায়, সেখানেও হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে। কিন্তু সেই জায়গা থেকে আমরা বঞ্চিত হয়েছি, কারণ রাজনৈতিক নেতৃত্ব দূরদর্শিতার অভাবের কারণে। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম উত্তরের গুরুত্বপূর্ণ একটি জেলা দিনাজপুরে, এবং এই দিনাজপুরের বিভিন্ন মানুষের সাথে কথা বলছিলাম, জানার চেষ্টা করছিলাম তাদের সংকট সম্ভাবনার কথা, এবং তারা বলছিলেন যে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ নানা বিষয় সামনে উন্নতি প্রয়োজন, যোগাযোগ ক্ষেত্রে উন্নতি প্রয়োজন, পর্যটন খাত সহ, স্বাস্থ্য খাত সহ বিভিন্ন খাতে যে সংকট রয়েছে, সেই সংকট সম্ভাবনা সামনে যিনি জনপ্রতিনিধি হয়ে আসবেন তিনি এগুলো খেয়াল করবেন এবং উন্নয়ন করবেন, এটি তাদের প্রত্যাশা। তো এই ছিল দিনাজপুরের আজকে নির্বাচনী পথচলা। আগামীতে দেখা হবে অন্য কোনো জেলায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়।